অ্যালফ্রেড ওয়েগনার নামটা শুনেছেন? তিনি এমন এক রহস্যের কিনারা করেছিলেন যা আমাদের এই পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তো চলুন আজ আমরা সেই বিচ্ছিন্ন মহাদেশের কেসটাই একটু খুলে দেখি, ওয়েগনারের সেই যুগান্তকারী প্রমাণগুলো দিয়ে। আচ্ছা ভাবুন তো একবার, আফ্রিকা আর আমেরিকা দুটো মহাদেশ একসময়ে জোড়া লাগানো ছিল। ওয়েগনার যখন প্রথমবার এই কথাটা বলেন তখন ব্যাপারটা প্রায় অবিশ্বাস্য ছিল। দুটো বিশাল মহাদেশ যাদের মাঝে হাজার হাজার মাইলের মহাসাগর, তারা নাকি একসময় এক জায়গায় ছিল। তো বুঝতেই পারছেন, এই রকম একটা অবিশ্বাস্য দাবি শুনে তখনকার বিজ্ঞানীরা কি করেছিলেন? তারা তো হেসেই উড়িয়ে দিয়েছিলেন। সবার একটাই প্রশ্ন ছিল, আচ্ছা মানলাম, কিন্তু প্রমাণ কই? ওয়াগনারকে কিন্তু একাই এই বিশাল কেসটা লড়তে হয়েছিল। তো চলুন এই রহস্যের সমাধানে ওয়াগনারের প্রথম সূত্রটা কী ছিল সেটা দেখি। এটা কিন্তু সবচেয়ে সহজ, আবার সবচেয়ে অবাক করার মতো একটা প্রমাণ। ওয়েগনারের প্রথম সূত্রটা ছিল খুবই সাধারণ কিন্তু দারুণ। তিনি বললেন, মহাদেশগুলোকে দেখতে ঠিক একটা বিশাল ভেঙে যাওয়া পাজলের টুকরোর মতো লাগে। মানে যদি চেষ্টা করা যায় তাহলে এদেরকে আবার একসাথে জোড়া লাগানো সম্ভব। এই আইডিয়াটাকেই বলা হয় জিগস ফিট। আর এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় এইখানে। পৃথিবীর ম্যাপটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সাও রক অন্তরীপের সঙ্গে আফ্রিকার গিনি উপসাগরটা একদম হুবহু মিলে যাচ্ছে, ঠিক যেন একটা পাজলের দুটো টুকরোকে পাশাপাশি রাখলে যেমনটা হয়। আর ব্যাপারটা শুধু আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। উত্তর আমেরিকার সাথে ইউরোপ, এমনকি অস্ট্রেলিয়ার উত্তর উপকূলের সাথে ভারতের দক্ষিণ উপকূলও কিন্তু ঠিক একইভাবে মিলে যায়। এখন প্রশ্ন হল, এতগুলো মিল, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার হতে পারে? আচ্ছা, ভূগোলের মিল তো দেখা গেল, এবার চলুন দ্বিতীয় সূত্রের দিকে যাই, যা লুকিয়ে আছে পাথরের গভীরে, মানে জীবাশ্ম বা ফসিলের মধ্যে। বিজ্ঞানীরা মাটি খুঁড়তে গিয়ে মেসোসোরাস নামের একটা ছোট সরীসৃপের জীবাশ্ম পেলেন। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এই জীবাশ্ম পাওয়া গেছে শুধু দক্ষিণ আমেরিকা আর আফ্রিকায়, আর কোথাও নয়। ঠিক একইভাবে গ্লোসোপটেরিস নামের একটা গাছের জীবাশ্ম পাওয়া গেছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা আর আফ্রিকায়। এখানেই তো আসল ধাঁধাটা। এই যে ছোট প্রাণীটা যে সাঁতার কেটে বিশাল আটলান্টিক মহাসাগর পার করতে পারত না, বা এই যে গাছটা, এরা কিভাবে হাজার হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়ল? এটা তো এক কথায় অসম্ভব। ওয়েগনারের একটাই সহজ কিন্তু অসাধারণ ব্যাখ্যা দিলেন। বললেন, তাদের কোনো মহাসাগর পাড়িই দিতে হয়নি, কারণ তখন কোনো মহাসাগর ছিলই না। মানে এই মহাদেশগুলো সব একসাথে জোড়া লেগেছিল গন্ডোয়ানা ল্যান্ড নামের একটা বিশাল সুপারকন্টিনেন্ট বা অতিমহাদেশ হিসাবে। ওয়েগনারের ঝুলিতে প্রমাণ কিন্তু এখানেই শেষ নয়। তার তৃতীয় সূত্রটা ছিল আরও চমকপ্রদ, যা মহাদেশগুলোর বর্তমান অবস্থান নিয়েই প্রশ্ন তুলে দেয়। এই টেবিলটা একটু দেখুন। এখন যেখানে উত্তর কানাডার বরফ ঢাকা অঞ্চল, সেখানে পাওয়া গেছে পটাশিয়ামের স্তর, যা কিনা তৈরি হয় শুধু উষ্ণ গরম জলবায়ুতে। আবার নিরক্ষরেখা থেকে অনেক উত্তরে, যেখানে এখন কনকনে ঠান্ডা, সেখানে পাওয়া গেছে প্রাচীন প্রবাল প্রাচীরের জীবাশ্ম, যা শুধুমাত্র গরম সমুদ্রেই তৈরি হতে পারে। এর মানে তো একটাই হতে পারে, তাই না? এই যে আজকের বরফের দেশগুলো, এগুলো আসলে সবসময় এখানে ছিল না। একসময় এরা ছিল পৃথিবীর উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে, আর মহাদেশগুলো সরে যাওয়ার ফলেই তারা আজকের এই শীতল অবস্থানে এসে পৌঁছেছে। আর সবশেষে ওয়াগনার তার তুরুপের তাসটা চাললেন, এমন একটা প্রমাণ দিলেন যা ভূতাত্ত্বিকভাবেই মহাদেশগুলোকে এক সুতোয় বেঁধে ফেলে। দেখুন, উত্তর আমেরিকার পূর্ব দিকের পাহাড়ের পাথরের যা গঠন, যা বয়স, ইউরোপের পশ্চিম দিকের পাথরের গঠন আর বয়সও হুবহু একই। ব্যাপারটা ঠিক এমন যেন একটা বিশাল পাহাড়কে কেউ মাঝখান থেকে ছিঁড়ে দুটো আলাদা মহাদেশে বসিয়ে দিয়েছে। মাঝখানে এত বড় একটা মহাসাগর, অথচ দুই পাড়ের পাথরের এই অবিশ্বাস্য মিল। এটাই ছিল সেই অকাট্য প্রমাণ, যা সন্দেহাতীতভাবে বলে দেয় যে এই ভূখণ্ডগুলো একসময় আসলেই একসাথে জুড়ে ছিল।
যদিও ওয়াগনারকে তার জীবনের বেশিরভাগ সময় উপহাসই সহ্য করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্যালিওম্যাগনেটিজম বা পুরাচুম্বকত্ব নিয়ে গবেষণা তার তত্ত্বকে পুরোপুরি সমর্থন করে। আর আজ কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় চলন তত্ত্বটা ভূগোলের অন্যতম মূল ভিত্তি। তো জিগসোফিট, জীবাশ্ম, জলবায়ু আর পাথরের গঠন, এই সব কিছু মিলিয়ে ওয়েগনারের কেসটা কিন্তু একদম পাকা হয়ে গেল। কিন্তু জানেন, গল্পটা এখানেই শেষ নয়। এই মহাদেশগুলো কিন্তু আজও খুব ধীরে ধীরে সরছে। তাহলে প্রশ্নটা হলো, আজ থেকে বহু লক্ষ বছর পর আমাদের এই পৃথিবীর মানচিত্রটা দেখতে কেমন হবে? একবার ভেবে দেখবেন।